ওকে ফাইন, আমরা আজকে চতুর্থ দিনের মতো আমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ফ্রি কোর্স, সেই ফ্রি কোর্সের আজকের চতুর্থ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা 9টায় লাইভ ক্লাস উপস্থিত হই। তো আজকে আমরা ঠিক 9টায় আমাদের যে লাইভ ক্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সেই লাইভ ক্লাসে আমরা উপস্থিত হয়ে গেলাম। তো আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির যে যোগ, সেই যোগের অংশটা শেষ করছি। আমরা আজকের ক্লাসে বিয়োগ, গুণ, ভাগের যে অংশগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দ্রুতই একটু লাইভ ক্লাসটাতে জয়েন করে নাও। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ, গুণ, ভাগ এই তিনটা অংশ নিয়ে আলোচনা করব। বিয়োগ, গুণ, ভাগ আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এর আগেও বেশ কিছু জায়গায় এটা থেকে প্রশ্ন আসছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো আলোচনা করে শেখার চেষ্টা করব এবং কী রকম প্রশ্নগুলো বিগত সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করে দেখব যে সেগুলো আমরা সমাধান করতে পারি কিনা। তো তোমরা দ্রুতই একটু লাইভ ক্লাসটা জয়েন করে, আর যারা লাইভ ক্লাসে জয়েন হয়ে গেছো তারা আমাকে একটু বলো যে আমাকে তোমরা ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, অনেকে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের কি খবর? আর তোমরা তো নিশ্চয়ই জানো যে আজকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাইমারি সিলেকশনের রেজাল্ট দিছে। তো সেখানে সায়েন্স বাদে আর্টস আর কমার্সের যারা অ্যাপ্লিকেশন করছিল সবাই সিলেক্টেড, সায়েন্সের কিছু বাদ গেছে। তবে প্রাইমারি সিলেকশনের পরে আবার যেহেতু একটা ফাইনাল সিলেকশন আছে, অনেকেই দেখা যাবে যে আর ফাইনাল সিলেকশন করবে না, কারণ অনেকে প্রাইমারি সিলেকশন করার পর কিন্তু বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি হয়ে গেছে। আবার অনেকে দেখা যাবে যে এক্সামই দিবে না বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে হয়তো দ্বিতীয় মেরিট আবার আসতে পারে, সেক্ষেত্রে আরও কিছু স্টুডেন্ট চান্স পেতে পারে সায়েন্স থেকে। তবে আর্টস আর কমার্সের মোটামুটি সবাই সিলেক্টেড যারা তোমরা অ্যাপ্লিকেশন করছিলা। আচ্ছা, তো সব কিছু ওকে আছে? আচ্ছা, যদি ওকে থাকে তাহলে তোমরা দ্রুত লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। লাইভ ক্লাসটা সবার শেয়ার হয়ে গেলে আমরা আজকের যে আলোচনার বিষয় বিয়োগ, গুণ, ভাগ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। অবশ্যই যারা ক্লাসে উপস্থিত হয়ে গেছো তারা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও এবং তোমাদের যে ফ্রেন্ডরা আমাদের লাইভ ক্লাসে প্রতিনিয়ত উপস্থিত থাকে তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও। আচ্ছা, পরবর্তীতে অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। লাইভ ক্লাসটা তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। দ্রুত শেয়ার হয়ে গেলেই আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। আচ্ছা, তো লাইভ ক্লাসগুলো শেয়ার করে দাও, ততক্ষণে আরও বাকি যারা আছে তারা জয়েন করুক। আমি তোমাদের গত দিনের যে পড়াশোনার বিষয় ছিল সংখ্যা পদ্ধতির যোগ, সেই যোগের একটু যোগ দিয়ে দেখি যে তোমরা বিষয়গুলো মনে রাখতে পারছো কিনা। তো যারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়ে গেছে এবং লাইভটা শেয়ার করে দিছো তারা আমাকে একটু এই যোগটা সমাধান করে রেজাল্টটা বলো যে এই যোগের যে রেজাল্ট সেই রেজাল্টটা কী আসবে। আর যারা লাইভ ক্লাসটা এখনও শেয়ার করোনি তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, ফাহিম বলছো আজকে তোমাদের 22 ব্যাচের ক্লাসগুলো আমরা চিন্তা করতেছি যে 1 তারিখ থেকে শুরু করব, যেহেতু তোমাদের 22 ব্যাচের আমাদের গ্রুপে অডিয়েন্সে এখনও কম। অনেকেই জানো না যে 22 ব্যাচের তোমাদের শর্ট সিলেবাসের কোর্স করানো হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো একটু আগায় নিতে। তোমাদের 22 ব্যাচের ক্লাস আবার শুরু হবে, সেক্ষেত্রে আমি আরও কিছু অডিয়েন্স যোগ করে ইনশাল্লাহ 1 তারিখ থেকে তোমাদের ক্লাসগুলো আমরা আবার শুরু করব। 22 ব্যাচের যে শর্ট সিলেবাসের ক্লাসগুলো হচ্ছিল সেগুলো আগামী 30 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। 1 তারিখ থেকে আবার পুনরায় সেগুলো শুরু হবে। ততদিনে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো করে তোমাদের MCQ এর প্রস্তুতিটা তোমরা নিতে পারো। আচ্ছা, সাথী অ্যান্সার দিয়ে দিছো 111001 1001। হাসিবও একই অ্যান্সার দিছো।
হ্যাঁ ফাইন বলছো, তাহলে 1 তারিখের আগে ক্লাস হবে না। হ্যাঁ মোটামুটি 22 ব্যাচের যে শর্ট সিলেবাসের ক্লাসগুলো আমরা করাচ্ছিলাম সেগুলো 1 তারিখের আগে হবে না। দুইটা কারণে হবে না। প্রথম কারণ হচ্ছে তোমাদের 22 ব্যাচের অডিয়েন্স গ্রুপে এখন অনেক কম, তোমরা চেষ্টা করো তোমাদের ফ্রেন্ডদের অ্যাড করানোর জন্য। আমরাও আমাদের কোর্সটা আরও বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করি, সেখান থেকে আমরা তোমাদের 22 ব্যাচের জন্য আরও বেশি বেশি অডিয়েন্স কালেক্ট করার চেষ্টা করি। আর যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অলরেডি একদম খুবই সন্নিকটে, যেরকম পদক্ষেপ দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর, তাতে কিন্তু খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অ্যানাউন্সমেন্টগুলো একদম ফাইনালি চলে আসবে। আর বিশ্ববিদ্যালয় খুলে যাওয়ারও বিভিন্ন ধরনের নোটিশ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় ক্লাসগুলো আমরা একটু দ্রুতই শেষ করে নিই। আচ্ছা, অনেকেই তোমরা অ্যান্সার দিছিলা, তো আমরা একটু যোগের ক্যালকুলেশনটা করে দেখি যে যোগটা ঠিক আছে কিনা। যারা গত ক্লাসে উপস্থিত ছিল না তারা একটু ভালোভাবে খেয়াল করো। তো 1 আর 0 যোগ করলে আমরা অবশ্যই কত পাবো? 1 পাবো। 1 1 যোগ করলে কত পাবো? 0। আর ক্যারি থাকবে কত? 1। ক্যারি 1 আর 1 যোগ করলে আবারও কত পাবো? 0 পাবো। আবারও ক্যারি থাকবে 1, ক্যারি 1, এই 1 এই 1, তিনটা 1 যোগ করলে যোগফলের মান কত হবে? 1। আবারও ক্যারির মান কত থাকবে? 1 থাকবে। ক্যারি 1 এই 1 এই 1, তিনটা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি থাকবে 1, ক্যারি 1 আর 1 কত হবে? 0 হবে। আবারও ক্যারি 1 থাকবে, 1 আর 1 কত হবে? 0 হবে। আবারও ক্যারি 1 থাকবে, 1 আর 1 কত হবে? 0 হবে। আবারও ক্যারি 1 থাকবে, তিনটা 1 যোগ করলে 1 হবে। আবারও ক্যারি 1 থাকবে, তিনটা 1 যোগ করলে 1 হবে। ক্যারি 1 থাকবে, কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান সেই মানটা আমরা বসায় নেব। তাহলে আমরা যে দুইটা বাইনারি সংখ্যার যোগের রেজাল্ট, সেই যোগের রেজাল্টটা এটা পাওয়া যাবে। তো যারা অ্যান্সার করছিলা, তো মোটামুটি সবার অ্যান্সারটাই সঠিক আসছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদেরকে আরেকটা দিই, এটা সমাধান করো, তারপরে আমরা বিয়োগে চলে যাই। এই যোগটা সমাধান করে এটা হয়ে গেলে আমরা সংখ্যা পদ্ধতির বিয়োগ গুণ ভাগের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর যারা পরবর্তীতে লাইভ ক্লাসে জয়েন হয়ে গেছো তারা লাইভ ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, জাহিদ হাসান বলছো E8। কনারয়ে বলছো E8। আচ্ছা, যারা নেট প্রবলেম বলতেছো তারা, আমাদের এখানে কোনো নেট প্রবলেম নাই। নেট প্রবলেম হলে হয়তো তোমাদের নিজস্ব নেট প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা নেটটা একটু অন অফ করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। সাথী বলছো E8। তনয় রয় বলছো E8। বাকি যারা আছো তারা দ্রুত অ্যান্সার করো, বেশি সময় নেওয়া যাবে না, দ্রুত অ্যান্সার করতে হবে। আচ্ছা, এটা E8 হয়তো হবে। তো এক্ষেত্রে আমাদের যোগের নিয়মটা তোমাদের মনে আছে? আমরা যোগের একটা সার্বজনীন নিয়ম শিখছিলাম, অর্থাৎ যে নিয়মটা জানা থাকলে আমরা মোটামুটি সকল ধরনের সংখ্যা পদ্ধতি যোগের রেজাল্টগুলো বের করতে পারবো। সেটা কি ছিল? যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের মানগুলো কখনোই তাদের ভিত্তির সমান বা বেশি হবে না। আর যখনই এটা হয়ে যাবে তখন আমরা সেই যোগফল থেকে সিম্পলি ভিত্তিটা কি করে দিব? বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 13 আর বি এর মান হচ্ছে কত? 11। তো 13 আর 11 কত হবে? 24। তো 24 তো 16 থেকে বেশি, তখন 24 থেকে 16 বাদ দিলে কত হবে? 8 হবে। একবার বিয়োগ গেছে, তাহলে ক্যারির মান 1, ক্যারিটা পরের অঙ্কের সাথে কাউন্ট হবে। তো এ এর মান 10 আর ক্যারি 1 মিলে হবে 11। 11 আর 3 কত হবে? 14। তো 14 আমি এখানে বসাইতে পারবো, কেন? কারণ 14 মানটা 16 থেকে ছোট। বিয়োগ কখন দিব? যখন 16 সমান বা তার থেকে বেশি হবে। তো 14 তো আমি সরাসরি 14 আকারে বসাইতে পারবো না, হেক্সাডেসিমেলে 14 এর সমতুল্য মান কত? ই। তাহলে আমাদের অ্যান্সার যেটা সেটা হচ্ছে E8। তো এভাবে তোমরা যোগের বিষয়গুলো প্র্যাকটিস করলে যোগ থেকে যে কোনো ধরনের যেভাবেই কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু সেটা সহজেই সমাধান করে নিতে পারবো। তো আমরা আজকে বিয়োগের যে বিষয়, সেই বিয়োগের বিষয়টা খেয়াল করি। আমরা আজকে এখন শিখবো যে সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো কিভাবে করা হয়। আচ্ছা, তো তোমরা একাডেমিক লেভেলে হয়তো বিয়োগের একটা নিয়ম শিখে আসছো, যেটা সাধারণত সব স্কুল কলেজ সব জায়গায় শেখানো হয়। তবে তুমি যদি ওই পদ্ধতিতে বিয়োগটা সমাধান করতে চাও তাহলে কিন্তু ওটা বুঝতেও একটু অসুবিধা, ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার কিন্তু একটু টাইম কিল করবে। এজন্য আমি একটু আলাদাভাবে তোমাদের আলাদা নিয়মে বিয়োগের রেজাল্টটা সহজে কীভাবে বের করা যায় এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি। খুবই মনোযোগ দাও। তুমি যদি একটা বুঝতে পারো তাহলে ওই নিয়ম অনুযায়ী তুমি সকল সংখ্যা পদ্ধতির বিয়োগের রেজাল্টগুলো কিন্তু সমাধান করে দিতে পারবা। তো সেই বিষয়টা কীরকম দেখো, সেই বিষয়টা হচ্ছে, মনে করো তোমাকে যদি আমি 40 থেকে 29 এই মানটা বিয়োগ করতে বলি, তোমাকে যদি আমি 40 থেকে 29
এই মানটা বিয়োগ করতে বলি, তাহলে কি তুমি এখানে 0 থেকে 9 বিয়োগ দিয়ে কখনো মাইনাস লাইন লিখছো? ছোটোবেলা থেকে যে তোমরা বিয়োগ করে আসতেছো, আমরা কিন্তু কখনোই 0 থেকে 9 বাদ দিয়ে মাইনাস লাইন লিখি না। আমরা কি করে নেই, সিম্পলি এখানে কত ধরে নেই, 10 ধরে নেই। তখন 10 থেকে 9 বাদ দিয়ে আমরা কত লিখি, 1 লিখি, আর হাতে রাখি আমরা কত, 1। তখন এখানে 2 আর 1 কত হয়ে যায়, 3 হয়ে যায়। 4 থেকে 3 বাদ দিলে তখন কত হয়ে যায়, 1 হয়ে যায়। এর ফলে 40 থেকে 29 বাদ দিলে আমরা বিয়োগফলের মানটা কত পাই, 11 পাই। এই কাজটাই আমরা ছোটোবেলা থেকে করতাম না? তো আমরা আসলে প্রকৃতপক্ষে কোন কাজটা করতাম, আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে, বলা হচ্ছে যে বিয়োগের সময় যদি উপরের মান ছোট হয় আর যদি নিচের মান বড় হয়, আবারও বলতেছি ভালোভাবে শোনো, বিয়োগের সময় যদি উপরের মান ছোট হয় আর যদি নিচের মান বড় হয়, অর্থাৎ যদি বিয়োগ না যায়, তখন উপরের ছোট মানের সাথে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যোগ করে তারপরে বিয়োগ করতে হবে। কি বললাম, যদি উপরের মান ছোট হয় আর যদি নিচের মান বড় হয়, অর্থাৎ যদি বিয়োগ না যায়, তাহলে উপরের যে ছোট মান সেই ছোট মানের সাথে ওই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেই ভিত্তিটা যোগ করে তারপরে বিয়োগ করতে হবে। যেহেতু আমরা দৈনন্দিন হিসাব নিকাশে সাধারণত 10 ভিত্তি অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসতাম, এজন্য আমরা বিয়োগ না গেলেই ওই ছোট মানের সাথে আমরা কত ধরে নিতাম, 10 ধরে নিতাম। এরপরে সেই মানটা থেকে আমাদের যে নিচের অঙ্কটা আছে সেটা বিয়োগ দিয়ে আমরা যেটা পাইতাম সেটাই বিয়োগফল হিসেবে নিতাম। আর তোমরা এটা শিখছো যে গত ক্লাসে যতবার বিয়োগ যায় সেটাকে কি ধরা হয়, ক্যারি ধরা হয়। তো এখানে এই যে 10 থেকে 9 বিয়োগ গেলে 1 হবে, আর একবার বিয়োগ গেছে এই জন্য ক্যারির মান 1, তাহলে 2 আর 1 হবে 3। তাহলে মোট বিষয়টা কি দাঁড়াইলো, মোট বিষয়টা দাঁড়াইলো যে যদি উপরের অঙ্ক ছোট আর নিচের অঙ্ক বড় হয়, অর্থাৎ যদি বিয়োগ না যায়, তাহলে উপরের ছোট অঙ্কের সাথে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যোগ করে তারপরে বিয়োগ করতে হবে। এখন ভিত্তি যে সবসময় 10 যোগ হবে তা না, যদি ডেসিমেলের ক্ষেত্রে তুমি সমাধান করো তাহলে 10 হবে, বাইনারির ক্ষেত্রে সমাধান করলে 2 হবে, অক্টালের জন্য 8 হবে, হেক্সাডেসিমেলের জন্য সিম্পলি কত হবে, 16 হবে। তো এই নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা, আমি যে কথাটা বললাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো দেখি। তোমাদের যে নিয়মটা বললাম সেটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা বুঝছো, আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আরও সমাধানে আসলে আরও বিষয়টা ক্লিয়ারভাবে তোমরা বুঝে নিতে পারবা। খেয়াল করে দেখো, আমরা এখন একটা বিয়োগ করব, সেটা কোন সংখ্যা পদ্ধতিতে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তো আমরা প্রথমে সিম্পলি কিছু মান নিয়ে নিলাম, এই মানগুলোর মধ্যে আমরা এখন বাইনারিতে বিয়োগ করব। তোমাদের এখন করার প্রয়োজন নাই, তোমরা বিষয়টা আগে বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা সমাধান করি, আমি সমাধান করতে দেবো, কোনো সমস্যা নাই। এদিকে আগে খেয়াল করো। তো নিয়মটা আবারও একবার বলে দিচ্ছি যে যখন উপরের অঙ্ক ছোট হবে, নিচের অঙ্ক বড় হবে, অর্থাৎ যখন বিয়োগ যাবে না, তখন ওই ছোট মানের সাথে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যোগ করে দিতে হবে। এখানে কি আমরা 10 যোগ করতে পারবো? এখানে কিন্তু 10 যোগ করা যাবে না। কেন যাবে না? কারণ এটা আমরা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি, বাইনারি। আর বাইনারির বেস বা ভিত্তি কত, বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে এখানে যখন ভিত্তি নেওয়ার প্রয়োজন হবে বা ভিত্তি যোগ করার প্রয়োজন হবে, তখন সিম্পলি আমাকে কত যোগ করে দিতে হবে, 2 যোগ করে দিতে হবে। তো এখন দেখো 1 থেকে তো 0 বিয়োগ যায়, তাই না? ভিত্তিটা আমি কখন যোগ করার কথা বলতেছি, যখন বিয়োগ যাবে না। আর যখন বিয়োগ যাবে তখন সিম্পলি বিয়োগ করলে যা হয় তুমি তাই বসাবা। তো 1 থেকে 0 বাদ দিলে অবশ্যই রেজাল্ট হিসাবে আমরা কত পাবো, 1ই পাবো। আচ্ছা 0 থেকে কি 1 বিয়োগ যায়? অবশ্যই যায় না। তো কি বলা হচ্ছে যে যখন বিয়োগ যাবে না, তখন উপরের যে ছোট অঙ্কটা থাকবে তার সাথে তুমি ভিত্তিটা যোগ করে নিবা। তাহলে দেখো উপরে এখানে আছে 2 আর নিচে আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে বিয়োগফলের মান কত হবে, 1 হবে। আর যতবার বিয়োগ যাবে সেটা কি হবে, ক্যারি। একবার বিয়োগ গেছে তাহলে ক্যারির মান 1। আমরা জানি ক্যারিটা আসে তার পাশের অঙ্কের সাথে কাউন্ট হয়, তাহলে এখানে 0 আর ক্যারি 1 মিলে নিচে কত হয়ে যাবে বলো দেখি, 1 হয়ে যাবে। উপরেও আছে 1, নিচেও আছে 1, তো 1 থেকে 1 বিয়োগ করলে সিম্পলি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবারও দেখো 1 থেকে 1 বিয়োগ করলে সিম্পলি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা এবার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে আবারও কত হবে, 0। এখানে 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে আমি এখানে বেস কত নিব, 2 নিব। 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কত পাবো, 1 পাবো। আবার ক্যারি কত থাকবে, 1 থাকবে। তাহলে 0 আর ক্যারি 1 মিলে এখানে কত হবে বলো তো, 1 হবে। উপরে আছে 1, নিচে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে কত হবে, 0 হবে। আচ্ছা 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে এখানে বেস কত নিব, 2 নিব। এই জায়গায় ভালোভাবে খেয়াল করো, 2 থেকে 1 বিয়োগ গেলে কত হবে, 1 হবে। আর ক্যারি কত থাকবে, 1, তাহলে ক্যারি 1 আর এই 1 মিলে নিচে কত হয়ে যাবে বলো তো, 2 হয়ে যাবে না? দেখো
এখানে 2 থেকে 1 বাদ দিয়ে আমরা বিয়োগফল 1 পাইলাম, আর ক্যারি কত থাকবে 1, ক্যারিটা আসে পাশের অঙ্কের সাথে কাউন্ট হবে, তাহলে ক্যারি 1 আর এই 1 মিলে নিচে কত হয়ে গেল 2, উপরের মান 1 নিচের মান 2, তাহলে কি বিয়োগ যাবে? যাবে না। তো আমি কি বললাম যে ছোট মানটা আছে তার সাথে এখন আমাকে ভিত্তি যোগ করতে হবে, তো ভিত্তি কিন্তু এখানে নিলেই হবে না, ভিত্তিটা উপরের অঙ্কের সাথে যোগ করতে হবে। এখানেও আমরা যোগ করছি কিন্তু 2 আর 0 যোগ করলে কি পাওয়া যাচ্ছে 2a পাওয়া যাচ্ছে, বুঝছো? তাহলে এখন 2 আর 1 যোগ করলে উপরে কত হবে 3, আর নিচের মান কত আছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে, যেহেতু বিয়োগ করছি তাহলে ক্যারির মান কত হবে 1, তাহলে ক্যারি 1 আর 1 আবারও এখানে কত হবে 2 হবে। দেখো উপরে আছে 1 নিচে আছে 2, তাহলে কি বিয়োগ যাবে? যাবে না। আর বিয়োগ না গেলে আমাকে কি যোগ করতে হবে? ভিত্তি যোগ করতে হবে। তাহলে এই উপরের ছোট মানের সাথে আমরা এখন ভিত্তিটা যোগ করব, তাহলে 2 আর 1 উপরে আবার কত হয়ে যাবে 3, আর নিচে আছে কত 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে, আর ক্যারির মান কত থাকবে 1 থাকবে। তো এখানে আর কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান সেই মানটা বসে যাবে, তাহলে আমার বিয়োগের যে রেজাল্ট সেই বিয়োগের রেজাল্ট হচ্ছে এটা। হ্যাঁ, আরমান হোসেন শান্ত একটা নিয়ম বলছো, ওই নিয়মটা আমরা জানি এবং ওই নিয়মে আমরা বিয়োগটা সমাধান করতে পারবো, কিন্তু তুমি যে নিয়মটার কথা বলছো যে 1 থেকে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, এটা দ্বারা কেবলমাত্র বাইনারিটাই তুমি সমাধান করতে পারবে এবং সেটা সমাধানটাও একটু জটিল হয়ে যায়। আর আমরা এখানে যে পদ্ধতিটা শিখলাম এটা দ্বারা তুমি এখন বাইনারিও করতে পারবা, অক্টালেও করতে পারবা, ডেসিমেলও, হেক্সাডেসিমেল, যে ভিত্তিতেই দেখ না কেন তুমি কিন্তু এটা সমাধান করে নিতে পারবা। তো আমি যে এখানে সমাধানটা করলাম এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। আচ্ছা, অনেকে আবার বলতে বলছো, আচ্ছা আবার আমি এটাতে আর বলতেছি না, আমি আরেকটা দিচ্ছি, যারা বুঝতে পারছো তারা সমাধান করো, আর যারা বুঝতে পারো নাই আমি যখন এটা সমাধান করাবো তখন বুঝে নিও, এটা সমাধান করে দেন। যারা বুঝতে পারছো তারা এটা সমাধান করো, যারা বুঝতে পারোনি তারা আমি যখন এটা সমাধান করাবো তখন আবার অনেকে বলছো বুঝছো, তো যারা বুঝতে পারছো তারা আমাকে এটা সমাধান করে দেবো, আর যারা বুঝতে পারোনি তারা চেষ্টা করো, আর না বুঝতে পারলে আমি যখন এটা সমাধান করাবো তখন ভালোভাবে খেয়াল করো। এটা খুব কঠিন কিছু না, জাস্ট একটু মনোযোগ দিলেই বোঝা যাবে। আচ্ছা, যারা বুঝতে পারছো ক্লিয়ার বলতেছো তারা আমাকে এটার রেজাল্টটা কী হবে এটা একটু বলে দাও। আর যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করেনি তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, সাথী অলরেডি অ্যান্সার দিছো 4টা 0, 100.1101। জাহিদ হাসানও একই অ্যান্সার দিছো। বাকি যারা আছো হাসিফ আহমেদ একই অ্যান্সার আসছে। আচ্ছা, পারতেছো মনে হয়। মেঘের ভেলা একই অ্যান্সার আসছে। কণা রয়ে সেম অ্যান্সার দিছো। আচ্ছা, তাহলে বাকি যারা সমাধান করতেছো তারা অ্যান্সার দিতে থাকো, আর যারা বুঝতে পারোনি তারা এখন খেয়াল করো। এবার কিন্তু অবশ্যই বুঝতে হবে, কারণ এরপর এগুলো তোমাদের নিজেদেরকে সমাধান করতে হবে। তো বিষয়টা কি আগে সেটা বুঝো। বিষয়টা হচ্ছে যখন বিয়োগ যাবে না তখন আমি ভিত্তিটা যোগ করে নিব, জাস্ট এতটুকু মনে রাখো। তাহলে 1 থেকে 0 বাদ গেলে কত হবে 1ই হবে। 1 থেকে 1 বাদ গেলে কি হবে 0 হয়ে যাবে। 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে ভিত্তি নিব 2। 2 থেকে 1 বিয়োগ যায়, বিয়োগ দিলে কত হয় 1। যেহেতু আমি ভিত্তি নিছি তাহলে ক্যারি কত থাকবে 1 থাকবে। ক্যারিটা আসে তার পাশের অঙ্কের সাথে কাউন্ট হবে, তাহলে ক্যারি 1 আর 1 এখানে নিচে কত হয়ে যাবে বলো তো 2 হয়ে যাবে না। তো উপরের মানটা কত আছে 1, আর নিচে 1 কত হয়ে গেছে 2। তো 1 থেকে তো 2 আমি বিয়োগ করতে পারতেছি না, তখন এই 1-এর সাথে আমাকে ভিত্তিটা যোগ করে নিতে হবে। তাহলে 2 আর 1-এ উপরে কত হয়ে যাবে 3। ভিত্তি নিলেই হবে না, আমি বলতেছি ভিত্তিটা যোগ করতে হবে। এখানেও আমি যোগ করছি কিন্তু এখানে 2 আর 0 যোগ করলে তো আমি 2a পাচ্ছি, তাই না। তাহলে এখানে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে, এখানে 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে 3 হচ্ছে। 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে। আবার ক্যারির মান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি, ক্যারিটা আবার তার পাশে কাউন্ট হবে, তাহলে 0 আর ক্যারি 1 মিলে কত হবে 1 হবে। উপরেও আছে 1 নিচেও আছে 1, 1 থেকে 1 বিয়োগ গেলে কত হয়ে যাবে 0 হবে। কোনো ক্যারি নাই, 1 থেকে 1 বিয়োগ গেলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আবারও কোনো ক্যারি নাই। এই যে দেখো 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে ভিত্তি কত নেব 2 নেব। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে
ওয়ান হবে, কেরি কত পাবা? ওয়ান পাবা। কেরি ওয়ান আর ওয়ান এখানে কত হয়ে যাবে? টু হয়ে যাবে। দেখো উপরে আছে জিরো, নিচে আছে টু, তাহলে কি বিয়োগ যাবে? যাবে না। তাহলে এখানে তোমাকে ভিত্তি কত নিতে হবে? টু নিতে হবে। তাহলে উপরেও টু, নিচেও টু, টু থেকে টু বিয়োগ গেলে কত হবে? জিরো হবে। কেরি কত থাকবে? ওয়ান থাকবে। তাহলে জিরো আর ওয়ান মিলে কেরি ওয়ান হবে। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যাবে, কোনো কেরি নাই। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যাবে, কোনো কেরি নাই। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যাবে। তাহলে চারটা জিরো, 1 ডাবল 0 ডাবল 1 0 1। যারা মোটামুটি অ্যান্সার দিছিলা তাদের সবার অ্যান্সারই সঠিক আছে। বিধান রয়ের অ্যান্সারটা আমি একটু ভুল দেখতে পাচ্ছি, আশা করি তারা বুঝতে পারছে। তো এবার বিষয়টা ক্লিয়ার কিনা বলো? এখন তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, বুঝে গেছেন? যদি বুঝে থাকো তাহলে আমাকে এবার এটা বলো তো, 100 এত এর পূর্বের মান কত? ওয়ান জিরো এত এর পূর্বের মান কত? তো গত ক্লাসে আমরা পরের মান নির্ণয় করা শিখছিলাম, আজকের ক্লাসে আমরা পূর্বের মান নির্ণয় করার বিষয়টা শিখব। গত ক্লাসে আমরা পূর্বের মান নির্ণয় করা শিখছিলাম, এখন আমরা আজকে গত ক্লাসে পরের মান, তাই না? আজকে আমরা পূর্বের মান বের করব। তো অলরেডি হাসিব আহমেদ বলছো 011, জাহিদ বলছো 11, সাথী 11, আব্দুল আলিম বলছেন, কনা রয় বলছেন 11, সুমাইয়া বলছো 1, মেহেদি বলছো 11। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা কি শিখছিলাম? পরের মান বের করা। তো পরের মান বের করার জন্য নিয়ম ছিল +1। তাহলে পূর্বের মান বের করার জন্য সিম্পলি আমাকে সেটা কি করে দিতে হবে? মাইনাস করতে হবে। পরের মান নির্ণয়ের জন্য 1 প্লাস করতে হবে, আর পূর্বের মান নির্ণয় করার জন্য 1 কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এই যে 100 মানটা যে আছে, এটা থেকে আমি কি করে দেবো? 1 মাইনাস করে দেবো। এবং এখানে বেস কত দেয়া আছে? দেখো দেখি, বেস দেয়া আছে 2, তাই না? তো যদি বেস 2 থাকে তার মানে কি আমি ছোট অঙ্কের সাথে কত যোগ করব? 2 যোগ করব, কারণ ছোট মানের সাথে ভিত্তিটা যোগ করতে হয়। বেসটা কেন আইডেন্টিফাই করলাম একটু পরে বুঝতে পারবা। তো এখানে আমরা যদি 2 নেই, যেহেতু 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 1 হবে। আর কেরির মানটা কত থাকবে? 1 থাকবে। আবারও 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে আমি এখানে কত নিলাম? 2 নিলাম। তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে কত হবে? 1 হবে। আবারও কেরি থাকবে 1, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। তো 0টা যদি আমরা কাউন্ট না করি তাহলে এখানে আমাদের রেজাল্টটা কত আসবে? 1 1। তো তোমরা যারা 1 1 অ্যান্সার দিছো তাদের অ্যান্সারটা সঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা বুঝে ফেললাম। এখন আমাকে এটার অ্যান্সার বলো দেখি, এটা কি হবে? এত এর পূর্বের মান কত? পরবর্তী 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, সেই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? এটা একটু আমাকে সমাধান করে বলেন। আচ্ছা, মোটামুটি যারা অ্যান্সার দিচ্ছ সবাই বলছো 77। আচ্ছা, 77টা আমরা কিভাবে পেলাম এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আর আমরা যে নিয়মটা শিখলাম, এই নিয়মটা জানা থাকলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। আর যদি তুমি বাইনারির নিয়মে শিখো যে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1, আর কেরি থাকে 1, এভাবে যদি শেখো তাহলে এই নিয়ম দ্বারা তুমি কেবলমাত্র বাইনারির বিয়োগগুলাই করতে পারবা। এখন তো আমরা আর একাডেমিক লেভেলে নাই যে আমরা সব কিছু একদম বিস্তারিতভাবে শিখবো বা নিয়ম মাফিক শিখবো। এখন আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, তো আমাদের চেষ্টা থাকবে নিয়ম কোথায় যায় যাক, আমি যেন খুব সহজেই বিষয়গুলোকে একটু মনে রাখতে পারি, সেভাবে শিখতে হবে। তবে ভুল করা যাবে না, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো যেহেতু পূর্বের মান বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? 1 মাইনাস করে দিতে হবে। তো এবার 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে কি আমি এবার বেস 2 নিতে পারবো? এবার কিন্তু 2 নিতে পারবো না। কেন পারবো না? কারণ আমাকে এবার সমাধান করতে বলছে কত ভিত্তিতে? 8 ভিত্তিতে। তাহলে এখন যেহেতু বিয়োগ যাচ্ছে না, তাহলে এখানে বেস হিসেবে কত নিতে হবে? 8। তো 8 থেকে 1 বিয়োগ গেলে এখানে কত হবে? 7। যেহেতু বিয়োগ গেছে তাহলে কেরির মান কত হবে? 1। আবারও 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে আমি আবারও 8 নিব। 8 থেকে 1 বাদ দিলে আবারও কত হবে? 7। আবারও হবে কেরি 1, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। তো 0 বাদ দিলে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 7, তাই না? আচ্ছা,
তো আমরা এবার আরেকটা সমাধান করার চেষ্টা করি, দেখি পারি কিনা। আমাকে এবার এটার অ্যান্সার বলো যে কি হবে। এই যে 3 নাম্বার যেটা দেয়া আছে 16 ভিত্তিতে, এর পূর্বের মানটা কত হবে আমাকে একটু বলেন। আচ্ছা, মোটামুটি অনেকেই অ্যান্সার দিছো, আর যারা অ্যান্সার দিছো সবাই লিখছো হচ্ছে এফ এফ। আচ্ছা, তাহলে তোমরা সঠিক অ্যান্সারগুলো করতে পারতেছো। এখন এফ এফ কীভাবে আসলে দেখো, যারা বুঝতে পারোনি, যেহেতু আবারও পূর্বের মান বলছে, তাহলে আমাকে কি করতে হবে, 1 মাইনাস করে দিতে হবে। তাহলে 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, যেহেতু 1 বিয়োগ যাচ্ছে না, তাহলে কি আমি এখানে বেস 2 দ্বারা বিয়োগ করব 8 দ্বারা নাকি 16 দ্বারা? অবশ্যই কত দ্বারা? 16 দ্বারা। তাহলে এখানে কত নিতে হবে? 16 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 15। এখন 15 তো এখানে রেজাল্ট হিসাবে বসানো যাবে না, তাই না? আমরা জানি হেক্সাডেসিমেলে 15 এর সমতুল্য মান কত? f। তাহলে এখানে নিতে হবে f। যেহেতু একবার বিয়োগ গেছে তাহলে কেরির মান 1, তো 0 থেকে আবারও 1 বিয়োগ দিতে পারতেছি না, তাহলে আবারও বেস কত নিতে হবে? 16। তো 16 থেকে 1 বিয়োগ গেলে আবারও আমরা 15 পাবো, আর 15 মানে আমরা কত জানি? f। তাহলে এখানে আবারও হবে f, কেরির মান 1, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। তো আমরা যদি 0 বাদ দেই তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে f f। তো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু এখানে 1 0 0, এখানে 1 0 0, এখানে 1 0 0, কিন্তু তাদের রেজাল্টগুলো কিন্তু ভিন্ন। এখানে 1 1 77, এখানে f f। কেন? কারণ তাদের বেসগুলো কিভাবে দেয়া আছে, আলাদা আলাদাভাবে দেয়া আছে। তো পরীক্ষায় কিন্তু এটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে যে তোমাকে বেসগুলো কিভাবে দেয়া আছে, কারণ বেস এর উপর ডিপেন্ড করে কিন্তু সমাধানগুলো অনেকগুলোই অনেকভাবে হয়ে থাকে, ঠিক আছে? তো এই বিয়োগের এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। বিয়োগের এই বিষয়গুলো আপনাদেরকে সঠিকভাবে ক্লিয়ার করতে পারছি কিনা আমাকে একটু বলেন। যদি আমরা বিয়োগের অংশটা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে বিয়োগ থেকে বিগত বছরে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, আমরা এখন সেগুলো একটু সমাধান করে দেখব যে কোথায় কোথায় আসে এবং সেগুলো পারা যায় কিনা। কোথাও কোনো সমস্যা থাকলে বলেন। যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টার যে কোনো একটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এজন্য যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা অংশই আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, বুঝে গেছেন সবাই? বুঝে গেলে এখন আমাকে এই প্রশ্নগুলো একটু সমাধান করে দেন। আমরা প্রথম প্রশ্নটা নিচ্ছি, তোমরা চাইলে প্রশ্নগুলো নোট করে নিতে পারো খাতায়। প্রথম প্রশ্ন হচ্ছে 110011.10 থেকে 10,1110.01, এটা 2 ভিত্তিতে আছে। এর বিয়োগফল জানতে চাইছে। এই দুইটা সংখ্যার আপনাদের কাছে বিয়োগফল জানতে চাওয়া হয়েছে। আর এই প্রশ্নটা কোথায় আসছিল? এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে 19-20 সেশনে আসছিল। দেখো, আমরা কিন্তু গতদিন যোগ থেকেও রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন সলভ করছি, আজকে বিয়োগ থেকেও রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন সলভ করতেছি। তার মানে বিগত বছরে অর্থাৎ 19-20 সেশনের যে পরীক্ষা ছিল সেখানে যোগ থেকেও একটা কোশ্চেন ছিল, বিয়োগ থেকেও ছিল। তো যোগ বিয়োগ থেকে দুইটা থেকেও না থাকলেও যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা থেকে অবশ্যই যে কোনো একটা অংশে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই কারণে আমাদেরকে 4টা অংশেই ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, অলরেডি জাহিদ হাসান অ্যান্সার দিয়ে দিছো 101.01, সাথীও একই অ্যান্সার দিছো। আচ্ছা, আরমান হোসেন শান্ত একই অ্যান্সার দিছো, হাসিফ আহমেদও একই অ্যান্সার দিছো। আচ্ছা, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আব্দুল আলিমের অ্যান্সারটা একটু ভিন্ন রকম আসছে। আব্দুল আলিম বলছে 0101110.01। আচ্ছা, তো আমরা সমাধানে যাই, বাকিরাও অ্যান্সার করো। তাহলে এই দুইটা বিয়োগফল জানতে চাইছে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে 110011.10। আমি গত ক্লাসে বলছিলাম পরের মানটা তোমরা পূর্ণ সংখ্যা এই দিক থেকে লিখবা, ভগ্নাংশ এই দিক থেকে। কেন? কারণ অঙ্ক সংখ্যার কিন্তু কম বেশি থাকতে পারে। তাহলে আমরা এখানে দশমিক দিলাম, এটা লিখবো হচ্ছে 0111101। এক্ষেত্রে সমান আছে, বাট কম বেশি কিন্তু থাকতে পারে। এরপর হচ্ছে তো 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না, আমরা কত নেব? 2 থেকে 1 বিয়োগ গেলে 1, কেরি 1 আর 1 বিয়োগ গেলে কত হবে? 0। 1 থেকে 0 বিয়োগ গেলে 1 থেকে 1 বিয়োগ গেলে 0 থেকে 1 বিয়োগ যাবে না, তাহলে 2 নেব। 2 থেকে 1 বিয়োগ গেলে 1, কেরি কত থাকবে? 1, কেরি 1 আর 1 নিচে কত হয়ে যাবে? 2, উপরে 0 নিচে 2 বিয়োগ যাবে না, তাহলে উপরে 2 নেব। 2 থেকে 2 বিয়োগ গেলে কত হচ্ছে? 0, কেরির মান কত? 1, 0 আর কেরি 1 মিলে 1 থেকে 1 বিয়োগ গেলে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 101.01। তাহলে এই প্রশ্নটা আমরা
আমরা সমাধান করে ফেললাম। বৈশাখী ঘোষ, আপনার অ্যান্সারটাও সঠিক হয়নি। মেঘের ভেলা, আপনার অ্যান্সার ভুল আসছে। শাকিল আলী, আপনার অ্যান্সারও ভুল আসছে। তো ভুল আসার কারণটা কেন? এতগুলো অ্যান্সার ভুল, তোমরা না বুঝতে পারছো রে? তাহলে এতগুলো ভুল কেন? আচ্ছা, সাবধানে একটু দেখে শুনে সমাধান করেন, ভুল করা যাবে না। এরপরে দেখি কোথায় আসছে। আচ্ছা, আরেকটা আসছে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা ছিল 1 নম্বর। আমরা এখন দেখি কয়টা প্রশ্ন আসছে বিয়োগ থেকে। আচ্ছা, এখানে দেওয়া আছে 11110101, এটা থেকে তোমাকে 1011 বিয়োগ করছে। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন। এটা কোন সালে আসছিল? এটা ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ছিল 17-18 সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো এটাকে দ্রুত বিয়োগ করে রেজাল্টটা বলে দাও যে কি হবে। আচ্ছা, অনিন্দিতা, তোমার অ্যান্সার আগেরটায় যেটা ভুল আসছে। রঞ্জন কুমার 10010, হাসিব 10010, এটা সহজ আছে, তাড়াতাড়ি বলো। আচ্ছা, এবার সবার অ্যান্সার আসছে 10010, দেখি আসে কিনা। তাহলে এখানে আছে 11101। আচ্ছা, তারপরেরটা আমি বলছিলাম এই দিক থেকে লিখতে হবে। এখন এখানে দেখো, তুমি যদি এভাবে লেখো 1011, আর একটা অঙ্ক ফাঁকা আছে, তুমি যদি এখানে 0 দিয়ে দাও তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। পরের মানটা পূর্ণ সংখ্যা সবসময় এদিকে লিখবা, ভগ্নাংশ এদিক থেকে। তাহলে এটা এইভাবে লিখতে হবে 1101, সামনে ফাঁকা আছে, তুমি 0 দিলে দাও, না দিলে নাই, কিন্তু লিখতে হবে এদিক থেকে। এখন বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ যাচ্ছে না 2, 2 থেকে একবার দিলে 1, হাতে কত 1, ক্যারি 1, 1 থেকে 1 বিয়োগ গেলে কত হবে 0, 1 থেকে 1 বিয়োগ গেলে 0, কোনো মান নাই, 1টা বসে যাবে। তাহলে 10010। আচ্ছা, তো এবার সবাই সঠিক অ্যান্সার দিতে পারছো, 10010। আর একটা কোশ্চেন ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আমরা ওটা সমাধান করি। এই দুইটা বিয়োগ করতে বলছে। এটা প্রশ্ন কোথায় আসছিল? এটা আসলে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটে 17-18 সেশনে। এটা একটু দ্রুত সমাধান করে এটার অ্যান্সার বলো। মিনহাজ খান বলছে 22 ব্যাচের কী খবর? 22 ব্যাচের বিষয়ে আমি বললাম যে 22 ব্যাচের ক্লাসগুলো আপাতত অফ রাখতেছি। 22 ব্যাচের ক্লাসগুলো 1 তারিখ থেকে শুরু হবে। তোমরা ততক্ষণে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলরা আছে তাদেরকে গ্রুপে জয়েন করো। আমাদের কোর্সের বিষয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো, কারণ তোমাদের অডিয়েন্স অনেক কম। এত কম অডিয়েন্স নিয়ে এভাবে ক্লাস করানো সম্ভব না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি আরও কিছু 22 ব্যাচের স্টুডেন্ট গ্রুপে জয়েন করানোর। তোমরাও চেষ্টা করো। যদি আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ক্লাস করানোর মতো পাই তাহলে আগামী 1 তারিখ থেকে 22 ব্যাচের আবার ক্লাস শুরু হবে। তোমরা ততক্ষণে যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেওয়া আছে তোমাদের সেগুলো প্র্যাকটিস করো, আর বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো প্র্যাকটিস করো। এগুলোতে তোমাদের এমসিকিউ প্রস্তুতিগুলো হয়ে যাবে। আর 22 ব্যাচের ধারাবাহিক ক্লাস আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে 1 তারিখ থেকে আবার শুরু করব। আচ্ছা, এবারের অ্যান্সার আসে সবার 041.011। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসে কিনা। 11011.001। আচ্ছা, লেখার সময় পূর্ণ সংখ্যা কোন দিক থেকে লিখতে হবে? এই দিক থেকে লিখতে হবে, আর ভগ্নাংশ আমি এদিক থেকে লিখবো। বিয়োগ করে দাও, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে 2, 2 থেকে 1 বিয়োগ গেলে 1, ক্যারি 1 আর 1 2 হবে। 0 থেকে 2 বিয়োগ যাবে না, 2 থেকে 2 গেলে 0, আবার ক্যারি কত হবে? 1ই হবে, তাই না? তাহলে ক্যারি 1 আর 1 কত হয়ে যাবে? 2, 1 থেকে 2 যাবে না, তাহলে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, ক্যারি থাকবে 1, 1, 1, 2, আবার 2 নেব, 3 থেকে 2 বাদ দিলে 1, ক্যারি থাকবে 1, 0 থেকে 1 যাবে না, 2, 2 থেকে 1 গেলে 1, ক্যারি 1, 1, 1, 2, 3, 3 থেকে 2 গেলে 1, ক্যারি 1, 1 থেকে 1 গেলে 0। তো আমরা যদি 0টা বাদ দিই তাহলে 4টা 1.011। তো তোমরা যারা অ্যান্সার দিছো সবার অ্যান্সারটাই সঠিক আসছে।
আচ্ছা, তো যদি সঠিক আসে থাকে তাহলে এই ছিল আমাদের বিগত বছরের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেখানে যেখানে আইসিটি ছিল তার কোশ্চেনগুলো। তো এগুলো আমরা সমাধান করতে পারতেছি, আর এগুলো সমাধান করতে পারলে আর নিয়মগুলো জানা থাকলে আমরা মোটামুটি সামনে যে আমাদের পরীক্ষা আছে সেখানে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সমাধান করতে পারবো। তাহলে বিয়োগে আর কারো কোনো সমস্যা আছে কি না আমাকে বলো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা গুণের অংশটাতে চলে যাই। বিয়োগ থেকে মোটামুটি কোশ্চেনগুলো আসলে এভাবেই আসতে পারে, তো সমস্যা থাকার কথা না। আমি এখন আসতেছি হচ্ছে গুণ। তো গুণ অনেক ইজি। গুণ যদি তোমাকে দেয় 1011110, আচ্ছা তুমি আগে গুণ আসলে অবশ্যই তোমাকে বাইনারিতেই আসবে, অন্য সংখ্যা পদ্ধতির গুণ পরীক্ষায় আসার কোনো চান্স নাই, একদম 0% চান্স, কারণ তোমাকে ডেসিমেলে গুণ পরীক্ষায় দিবে না, তোমাকে গুণটা অবশ্যই কিসে দিবে, বাইনারিতেই দিবে। তো আমরা বাইনারির গুণ শেখার আগে আমরা একটু ডেসিমেলের গুণটা শিখে আসি। তো তোমাকে যদি 15 আর 12, আচ্ছা একটু বড় সংখ্যা নিলাম, মনে করো 15 এর সাথে তোমাকে 35 গুণ করতে বলতেছে, তাহলে তুমি সিম্পলি কীভাবে গুণ করো দেখো তো। তুমি প্রথমে 5 দ্বারা এই দুইটা সংখ্যাকে গুণ করবা, তাহলে 5 5 কত হবে 25, হাতে রাখবা কত 2, 5 5 আর 2 কত হয় 7, এরপরে 3 দ্বারা গুণ করবা। তো যখন 3 দ্বারা গুণ করবা তখন তুমি এখানে এক ঘর ফাঁকা রেখে দিবে, তাই না। তখন 3 5 তুমি কত বলবা 15, হাতে রাখবা কত 1, 3 1 কে 3 আর হাতের 1 মিলে কত হবে 4। এরপরে তুমি এই দুইটা মান কি করে দিবা, যোগ করে দিবা, তাহলে এখানে হবে 5, এখানে 7 5 12 2, হাতে থাকবে কত 1, তাহলে 4 আর 1 কত হবে 5, তখন তোমার রেজাল্টটা চলে আসবে 525। তো এই এক্স্যাক্ট কাজটাই আমি এখানে করব। আমি প্রথমে এই মানটা দ্বারা সবগুলাকে গুণ করব, এই মানটা দ্বারা গুণ করব, এই মানটা দ্বারা গুণ করব, এরপরে যে 3টা মান পাবো সেই 3টা মান আমি কি করে দেব, যোগ করে দিব। তো এখানে আমি যোগটা করতেছিলাম ডেসিমেলের নিয়মে, আর এখানে আমি যোগটা করব কার নিয়মে, বাইনারির নিয়মে। কেন, কারণ এটা আমাকে কোন সংখ্যা পদ্ধতিতে বলছে, বাইনারি। জাস্ট এতটুকু যদি তুমি মনে রাখতে পারো তাহলে গুণ থেকে যে কোনো ধরনের অ্যান্সার তুমি করে নিতে পারবা। তো আসো আমরা গুণ করে দিই। 0 দ্বারা গুণ করলে সবগুলো মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার 1 দ্বারা গুণ করবো, তো 1 দ্বারা গুণ করার ক্ষেত্রে তোমাকে এক ঘর ফাঁকা রেখে দিতে হবে। তাহলে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই পাবো। 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে, 1 দ্বারা 0কে গুণ করলে 0 হবে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে। এবার এই 1 দ্বারা গুণ করবো, তাহলে আবার এক ঘর আমরা ছাড়ে দিব। তাহলে 1 দ্বারা 1কে গুণ করলে কত হবে 1, 1 দ্বারা 0কে গুণ করলে কী হবে 0, 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1। এখন এখানে যেমন সবগুলো যোগ করছি এখানেও যোগ করো, তাহলে এখানে হবে কত 0, 0 আর 1 যোগ করলে কত হবে 1, 0 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কে বোঝা গেছে? তো গুণ এক আহামরি কিছু না। বাইনারিতে গুণ দিলে যে আলাদা রকমভাবে আমাদেরকে সমাধান করতে হবে বা আলাদা কিছু হবে তা কিন্তু না। বুঝতে পারছো কি না বলো? বোঝা গেছে কিনা বলেন? আচ্ছা, বোঝাও গেলে আমাকে এখন এটা সমাধান করে দাও। এই গুণের রেজাল্টটা কত আসবে বলেন? হাসিব আহমেদের শর্টকাট নেই, কারণ এটার আর কি শর্টকাট দিব, এখানে তো 5 সেকেন্ডও সময় লাগবে না। 0 দ্বারা সব গুণ করলে 0, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, এই 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, তারপরে যোগ করে দাও। এটা 5 সেকেন্ডেরও কাজ না, এখানে আর কি শর্টকাট দিবেন বলেন? এখানে শর্টকাটের কিছুই নাই, আর সব কিছুই এত শর্টকাটে না শেখাই ভালো। এই গুণের রেজাল্টটা কি আসবে বলেন? জাহিদ হাসান বলছো 1 0 1 0 1 0। বাকিদের কি অবস্থা? অনিন্দিতা বলছো আরেকবার কি বুঝাবো? এখানে আরেকবার বোঝানোর কিছুই নাই। তুমি এটা চেষ্টা করো, দেখো পারো কি না। না পারলে আমি এটা যখন সমাধান করব তখন ভালোভাবে খেয়াল করো, বুঝতে পারবো। আচ্ছা, সুমাইয়ার অ্যান্সার আলাদা আসছে, 4টা 1 0, আরজু আসছে 1 0 1 0, কণা 1 0 1 0, মেঘের ভেলা। আচ্ছা, এই আইডিগুলোর নাম চেঞ্জ করলে কি তোমাদের খুব বেশি সমস্যা হয়? ক্লাসের মধ্যে মেঘের ভেলা ভাসতেছে, তাহলে কিভাবে হবে বলেন? নৌরিন জাহান 1 0, সাকিব, সবার অ্যান্সারে আসছে 1 0 1 0 1 0। আচ্ছা, এটাই হয়তো অ্যান্সার হবে। যারা বুঝতে পারো নি, অনিন্দিতা খেয়াল করো, এখানে দেখো আমি কি বলছি। অ্যাজ ইউজুয়াল আমরা ডেসিমেল যেভাবে গুণ করি সেভাবেই গুণ করব, জাস্ট যোগের নিয়মটা হবে এখানে। যেহেতু আমি বাইনারিতে গুণ করতেছি, বাইনারি যোগের নিয়মে যোগটা করব, জাস্ট এতটুকুই। তাহলে আমরা কি করব, 1 দ্বারা এই সবগুলোকে গুণ করব, তাহলে 0 1 1 হবে। আবার 1 দ্বারা গুণ করলে 0 1 1 হবে। প্রতিবারে আমাকে এক ঘর করে বাদ রাখতে হবে। এই 1 দ্বারা গুণ করলেও কী হবে 0 1 1। এখন তুমি যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 0 1 0 কী হবে 1 হবে। 1 আর 1 কী হয় 0 হয়, ক্যারি থাকে 1, 3টা 1 যোগ করলে কত হয় 1 হয়, ক্যারি থাকে 1, ক্যারি 1 আর 1 কত হয় 0 হয়, ক্যারি থাকে 1, কোনো মান নাই, ক্যারির যে 1 মানটা সেটা বসে যাবে। তাহলে অ্যান্সার হবে 1 0 1 0 1 0। দুই একজনের অ্যান্সার একটু ভিন্ন রকম আসছিল, তাদেরটা
তিন সংখ্যার যোগটা বুঝায় দেন। তিন সংখ্যার যোগ আপনাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তিন সংখ্যার যোগ আপনাদের আসবে না, যেহেতু বুঝাই চাচ্ছেন বুঝাই দিচ্ছি, সময় নষ্ট করতেছেন করেন, আর কি করা। আচ্ছা দেখো, তিন সংখ্যার যোগ আসবে না, কিন্তু তিন সংখ্যা তো আপনি পারবেন, আপনাকে তো নিয়ম শেখানো হয়েছে, কেন পারবেন না আপনি বলেন? আপনি নিজে নিজেই যোগ করেন এটা। এখানে যোগের রেজাল্টটা কত আসবে বলো? আমরা যোগের সার্বজনীন যে যোগের নিয়ম শিখছি, সেই সার্বজনীন যোগের নিয়ম অনুযায়ী আমরা সব লাইনের, এখানে যদি 10টা লাইনেও যোগ দেয়, সে 10টা লাইনের যোগটাও আমরা সমাধান করতে পারবো। তো এটার অ্যান্সার কি হবে আপনারা নিজেরাই সমাধান করে বলেন। গুণে লাগবে, গুণে লাগবে না স্যার, কারণ আপনার কোনো না কোনো একটা মান অবশ্যই গুণের ক্ষেত্রে 0 আসবে, আর 0 আসলে সেক্ষেত্রে তোমার 4টা 1 কখনোই আসবে না, 3টাই আসবে। যাই হোক, শেখো, সমস্যা নেই, শিখতে তো অসুবিধা নাই, বাট এ ধরনের কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না। গুণের ক্ষেত্রেও লাগবে না, কারণ সব সময় 3টা করে, একটা মান অবশ্যই তোমাকে 0 দিবে, সব 1 1 এভাবে দিয়ে গুণ করতে বলবে না। আচ্ছা, অ্যান্সার আসছে অলরেডি। হাসিব আহমেদ বলছে 1010, জাহিদ হাসান বলছে 10010। আচ্ছা, আর কারো অ্যান্সার কিছু আসতেছে? আচ্ছা, যোগের আরমান হোসেন বলছে 10010। যোগের নিয়ম তোমাদের মনে আছে? যোগের নিয়ম কি বলছিলাম? যে যখনই ভিত্তির থেকে বেশি হয়ে যাবে তখন সেই যোগফল থেকে ভিত্তিটা বাদ দেবো। দেখো, সেম নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে 1 আর 1 যোগ করে কত হয়ে গেছে? 2। তো 2 কি ভিত্তির সমান না? যেহেতু এটা বাইনারিতে দেওয়া আছে, বাইনারি বেস 2, আমরা বলছি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের রেজাল্টগুলো তাদের ভিত্তির সমান বা বেশি হতে পারবে না। যেহেতু এখানে যোগফলটা ভিত্তি 2 এর সমান হয়ে গেছে, তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ, 2 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে? 0। একবার বিয়োগ গেছে, তাহলে কেরির মান কত? 1। তাহলে কেরি 1, এই 1, কয়টা 1? 3টা 1 যোগ করলে কত হয়? 3। 3টা কি ভিত্তির থেকে বেশি, তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ, যোগফল 3, বাইনারি ভিত্তি 2, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 হবে। একবার বিয়োগ গেছে, তাহলে কেরির মান কত? 1। এবার খেয়াল করে দেখো, কেরি 1, এই 1, কয়টা 1 যোগ করতেছি আমরা? 4টা। তো 4টা 1 যোগ করলে কত হবে? 4 হবে। তো 4 নিশ্চয়ই ভিত্তির থেকে বেশি, তাহলে 4 থেকে আমরা বাইনারি ভিত্তি কত বিয়োগ দেবো? 2। তো 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 2। আচ্ছা বলো তো, এখনও কি যোগের মানটা ভিত্তির সমান আছে না? তো আমরা কি বলছি? যোগফলের মান কখনোই ভিত্তির সমান বা বেশি থাকতে পারবে না। তাহলে এইটা মান থেকে তোমাকে আবার ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে তুমি কত পাচ্ছ? 0। এখানে রেজাল্ট হিসেবে তাহলে কত নিতে হবে? 0। এখানে তুমি কয়বার বিয়োগ দিছো? 2 বার। আমি বারবারই কি বলতেছি, যতবার বিয়োগ যাবে সেই মানটা হবে কেরি। এখানে যেহেতু 2 বার বিয়োগ গেছে, তাহলে কেরির মান হবে কত? 2। এখানে কোনো মান নাই, আমরা কেরির মানটা বসাই দেবো। এখন কেরি হিসাবে কি এখানে 2 বসানো যাবে? অবশ্যই যাবে না। কেন যাবে না? কারণ বাইনারিতে তো তুমি 2 বসাইতে পারবো না, তখন তোমাকে 2 এর যে বাইনারি, সেই বাইনারিটা বসাইতে হবে। তো 2 এর বাইনারি হচ্ছে কি 1 0, তখন কেরি হিসাবে তোমাকে 2 না বসায় এখানে কত বসাই দিতে হবে? 1 0 বসাই দিতে হবে। বুঝতে পারছেন? এ কারণেই রেজাল্টটা আসবে হচ্ছে 10010। বিধান রায় আপনার অ্যান্সার হয়নি। আচ্ছা, এবার ক্লিয়ার কিনা বলো? যারা 3টা সারির যোগ বুঝতে চাইছিলেন তারা বিষয়টা ক্লিয়ার কিনা বলেন। এভাবে তোমার নিয়ম জানা থাকলে তুমি বিষয়গুলোকে অবশ্যই যে কোনোভাবে আসলেই সমাধান করতে পারবা। আচ্ছা, পানি হয়ে গেছে তাই না? জাহিদ হাসান বলছে পানি পানি হয়ে গেছে। পানি পানি হলে ভালো। এখন আমরা আসি হচ্ছে ভাগ। আমরা যোগ শিখছি গত ক্লাসে, আজকে বিয়োগ গুণ শিখলাম। এখন আসি আমরা হচ্ছে ভাগে। তো ভাগ কিভাবে করব তাই না? তোমাকে মনে করো এই সংখ্যাকে ভাগ দিতে বললো এই সংখ্যা দ্বারা, তাহলে এটার রেজাল্ট কি হবে বলো তো? যাদের জানা আছে দেখি কে কে জানেন। যাদের জানা আছে তারা একটু অ্যান্সারটা বলেন যে এই ভাগের রেজাল্টটা কি আসতে পারে। জাহিদ হাসান বলছো 1 1, হাসিব আহমেদ বলছো পারি না। পারি না এ কথাটি বলিও না আর, নাকি? আগে কখনো করি নেই। কেন করলেন না? এতদিনে তো আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 4-5 বার হয়ে যাইতো তাই না? তাহলে তখন কি হইতো? কেন করলেন না রে? আচ্ছা দেখো,
ভাগের কিছু মূল নিয়ম আছে, কিন্তু আমরা সেই মূল নিয়মে যাব না। মূল নিয়মে গেলে আপনারা একটু ভয় পেয়ে যাবেন, কারণ ভাগের ক্ষেত্রে নিয়মগুলো একটু ভিন্ন রকম। আমি আপনাদেরকে একটা সহজ কৌশল দিচ্ছি। ডেসিমেলে তো ভাগ করতে পারেন, তাই না? আমি যদি 9কে 3 দ্বারা ভাগ দিতে বলি, তাহলে রেজাল্ট কত আসবে বলেন তো সোনামণিরা? 9কে যদি 3 দ্বারা ভাগ দিতে বলি, তাহলে রেজাল্ট কত আসবে? নৌরিন জাহান বলছো করাই দেন। জি অবশ্যই করাই দিব। তার আগে আমাকে একটু বলো যে আমরা যদি 9কে 3 দ্বারা ভাগ দিই, তাহলে রেজাল্ট কত আসবে? 3। ওয়াও, আচ্ছা 3, তাহলে এটার রেজাল্টটা হচ্ছে 3। কিভাবে 3? দেখো, তোমাদের যে বাইনারিতে ভাগটা দিবে, সেই বাইনারি ভাগটা তুমি বাইনারিতে না করে ডেসিমেলে করবা। আমি কি বললাম? বাইনারিতে যে আমাদের ভাগটা দেয়া থাকবে, সেই ভাগটাকে আমি বাইনারিতে সমাধান না করে কিসে সমাধান করব? ডেসিমেলে সমাধান করব। কি রকম ডেসিমেলে? এখানে যে বাইনারি ভ্যালুটা আছে, সেই বাইনারি ভ্যালুটাকে আমি ডেসিমেলে কনভার্ট করে নেব। ডেসিমেলে কনভার্ট করলে কত হয় দেখো তো? আমরা জানি কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। 1 2 4 8, তাহলে 8 আর 1 কত হয়ে যাবে? 9। তার মানে এতটুকু অংশের ডেসিমেল ভ্যালু আমরা কত পাইলাম? 9। এরপর আমি ভাগের চিহ্ন দিব, এরপরে এই অংশটাকে ডেসিমেলে রূপান্তর করব। তো এটাকে ডেসিমেলে রূপান্তর করলে কি হবে? 1 2, তাহলে 2 আর 1 কত হবে? 3। তাহলে এই মানটা তোমার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে 9, আর এই মানটা তোমার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে 3। তাহলে 3 দ্বারা 9কে ভাগ দিলে তোমরা নিজেরাই বললা যে তোমাদের রেজাল্ট কত আসবে? 3 আসবে। তো এই 3টা কিসে আসলো? ডেসিমেলে। বাট তোমার তো রেজাল্ট চাইছে বাইনারিতে। তো কি করবেন দাদা বলেন তো? আপনি সিম্পলি এই 3টাকে বাইনারিতে রূপান্তর করবেন। তো 3টাকে বাইনারিতে রূপান্তর করলে কত হয়? 1 1। তাহলে তোমার এই ভাগের যে রেজাল্টটা আসবে, সেই ভাগের রেজাল্টটা হবে 1 1। পানি হয়েছে কিনা বলেন? পানি হয়ে গেলে বলেন, না হলে আবার বলি। শাকিল আলী বলছেন পানি 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 হয়ে গেছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা দেখি? রবিউল রবি বলছো বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা সমাধান করে দিয়ে দেখেন যে আপনি আসলে বুঝতে পারছেন কি না। তাহলে বাইনারি ভাগ আমরা কখনোই বাইনারির নিয়মে করব না। হ্যাঁ, করতে পারবো না এরকমটা না, বাট সেটা বুঝতে, মনে রাখতে বা নির্ভুলভাবে করতে অনেকেরই অসুবিধা হইতে পারে। যেহেতু আমাদের এত প্র্যাকটিসের এখন আর সময় নাই, এজন্য আমরা সহজ উপায়টাই শিখলাম। এটার অ্যান্সার বলেন। মাত্র 10 সেকেন্ড সময়। এই 10 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার একটু বলেন। জাহিদ হাসান বলছো 101, হাসিব আহমেদ বলছো 101। আচ্ছা, সবার অ্যান্সারই মোটামুটি আসছে 101। তো আমরা সহজে কীভাবে পারলাম? আমরা প্রথমে এটাকে ডেসিমেলে করে নিছি। কীভাবে? 1 2 4 8 16। তাহলে 16 আর 8 24, আর 1 কত হবে? 25। আর এখানে হচ্ছে 101, তাহলে 1 2 4, তাহলে 4 আর 1 কত হবে? 5। তো 5 দ্বারা 25কে ভাগ দিলে আমরা কত পাবো? 5। তো আমাকে বাইনারিতে রেজাল্ট লাগবে, তো 5কে বাইনারিতে কনভার্ট করলে আমি কী পাবো? 101। তাহলে আমার সিম্পলি রেজাল্টটা আসবে কত? 101। তো টিচাররা যতই আপনাকে বাইনারিতে তালগোল পাকায় দিক না কেন, আপনি সেটাকে ডেসিমেলে কনভার্ট করে সমাধান করে আবার বাইনারিতে রূপান্তর করবেন, তাহলে আপনাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা চলে আসবে। তাহলে মোটামুটি আমরা আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা অংশই কিন্তু আমরা শেষ করে নিলাম। আর 4টা অংশ শেষ করা মানে এই 4টা অংশ থেকে অন্তত পক্ষে একটা অংশ থেকে কোনো না কোনো একটা কোশ্চেন মাস্ট বি থাকবেই। এটা না আসার কোনো কারণ নাই। অবশ্যই 4টা অংশের কোনো একটা অংশ, সেটা যোগ বিয়োগ গুণ ভাগ, এটা থেকে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে যোগ বিয়োগ থেকে যেহেতু বিগত বছরগুলোতে অনেক জায়গায় অনেক ধরনের কোশ্চেন আসছে, তো গুণ ভাগ থেকেও কিন্তু এবার কোশ্চেনটা আসতে পারে। তো যেখান থেকে আসুক না কেন, তোমাদের যে বিষয়গুলো যেভাবে শেখানো হলো, এটা যদি ধারণ করতে পারেন আর প্র্যাকটিস করতে পারেন, পরীক্ষার আগে পর্যন্ত মনে রাখতে পারেন, তাহলে অ্যান্সারটা করা যাবে। তো যোগ বিয়োগ গুণ ভাগের পুরো বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলেন। জাহিদ হাসান বলছো টুস কমপ্লিমেন্ট করান। তুমি টুস কমপ্লিমেন্টের জন্য এত পাগলা হয়েছো কেন রে? টুস কমপ্লিমেন্টেরও পানির মতো উদাহরণ আছে, জাস্ট 5-10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সারটা বলে দিতে পারবা। তবে সব পানিতে একদিনে দিলে বন্যা হয়ে যাবে, তাই না? তো আমরা চাচ্ছি না যে বন্যা হোক। এমনিতেই উত্তরবঙ্গে প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন থেকে। তো বন্যা টন্যা হয়ে গেলে সমস্যা। ঠিক আছে,
আচ্ছা, সবার ক্লিয়ার? তো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ এই যে জাহিদ হাসান টুস কমপ্লিমেন্ট জানতে চাচ্ছে কীভাবে টুস কমপ্লিমেন্ট সহজে করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট, চিহ্নযুক্ত সংখ্যার যে আরও বিভিন্ন বিষয়গুলো আছে বেসিক বিষয়, সেগুলো আমরা শেখার চেষ্টা করবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, অলরেডি তোমরা যারা গ্রুপে অ্যাক্টিভ আছো তারা জানতে পারছো যে একটা পেইড কোর্স লঞ্চ করা হয়েছে। এটা আমার ইচ্ছায় লঞ্চ করা হয়নি, অনেক স্টুডেন্টই বলতেছে, সে কারণেই এটাকে লঞ্চ করা হয়েছে। এখন ফ্রি কোর্স আর ফ্রি কোর্স থাকতে আবার পেইড কোর্সটা কেন, তাই না? তো ফ্রি তো আমরা দিচ্ছি, কিন্তু আমাদেরকেও তো বাঁচতে হবে, তাই না? তো এই বাঁচার জন্য পেইড কোর্সটা। তো ফ্রিতে যেভাবে হচ্ছে, যেভাবে সিকুয়েন্সিয়ালি পড়ানো হচ্ছে, সেটা অবশ্যই তোমাদেরকে সেই সার্ভিস অনুযায়ী পড়ানো হবে। পেইডের জন্য ফ্রিতে যদি কোনো ধরনের কোনো সংকট না আসে তাহলে কোনো ধরনের কোনো হ্যাম্পায়ার হবে না। তবে পেইড কোর্সটাতে তোমাদের এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস যুক্ত করা হয়েছে, যেমন পেইড কোর্সটাতে তোমরা বিষয়গুলো আরও ধারাবাহিকভাবে বা আরও একটু ডিটেলসে আরও প্র্যাকটিসের মাধ্যমে তোমরা শিখতে পারবা। এছাড়াও পেইড কোর্সের ক্লাস সংখ্যাটাও কিন্তু অনেক বেশি করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? হয়তো তোমরা আজকে বা কালকের মধ্যে পেইড কোর্সের লেকচার রুটিনগুলো তোমরা গ্রুপের মধ্যে পেয়ে যাবা। আর পেইড কোর্সে তোমাদের আমার যে লেকচার শিট, যেগুলো আমরা অফলাইন কোচিংয়ে পড়াই, এই লেকচার শিট আর আইসিটি বস যে বই, এই বইটা তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা ভর্তি হবা তাদের যে লোকেশন, সেই লোকেশনে কুরিয়ার করে দেওয়া হবে। আর অনলাইন এক্সাম যেগুলো থাকবে সেগুলার ফ্রি কোর্সে শুধুমাত্র অনলাইন এক্সামগুলো হবে, তাদের রেজাল্টগুলো পাবলিশ হবে। আর যেগুলো পেইড কোর্স সেখানে অনলাইন এক্সাম হবে, সেই এক্সামগুলো সলভ ক্লাস এবং সলভ শিট দুটাই দেওয়া হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমার ফ্রি পেইড কোর্সে যারা থাকবা তাদের আলাদাভাবে একটা মেসেঞ্জার গ্রুপ করে সেখানে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা বা যে আইসিটি বস বই আছে বা আমার যে লেকচার শিট আছে, এগুলো থেকে তোমাদের যাবতীয় সমস্যা সেগুলোর সমাধান দেওয়া হবে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগে একটা ফাইনাল সাজেশন দেওয়া হবে। আরও কি থাকতেছে? আর থাকতেছে তোমাদের জন্য একটা ফ্রি টি শার্ট। আইসিটি বস আমাদের যে পেজ আছে বা গ্রুপ আছে, এটার আমরা টি শার্ট অলরেডি তৈরির প্রায় শেষ প্রান্তে। তো এই টি শার্টগুলো তোমাদেরকে একটা করে ফ্রি দেওয়া হবে। তা আমি বলতেছি না যে তোমাদেরকে সেখানে জয়েন করতেই হবে। যাদের মোটামুটি আগে থেকেই পড়া আছে বা সবগুলো বিষয় জানা আছে, শুধু তোমরা রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসগুলো করতেছো, তাদের পেইড কোর্সে না গেলেও হবে। কিন্তু যারা এর আগে পড়নি বা এখনও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারতেছো না বা আরও প্র্যাকটিস প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা পেইড কোর্সটাতে জয়েন করতে পারো। আর এটার যে অ্যামাউন্ট সেটা খুবই একটা কম অ্যামাউন্ট রাখা হয়েছে, যেন তোমরা সবাই সেটা অ্যাফোর্ড করতে পারো। সেটা হচ্ছে 1000 টাকা। আর সাথে যেহেতু পেমেন্টটা তোমাদেরকে অনলাইনে করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে বিকাশ চার্জ সহ 1020 টাকা। এটার ক্লাস শুরু হবে 30 তারিখ থেকে। আমরা পেইড কোর্সের ক্লাসগুলো প্রোগ্রামিং অধ্যায় থেকে শুরু করব। আর তোমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো যেভাবে থার্ড চ্যাপ্টার অনুযায়ী চলতেছে, সেই থার্ড চ্যাপ্টারেই চলবে আর কি। আর কি বলতে চাইলাম, আর একটা বিষয় হচ্ছে, এটা গেল তোমাদের পেইড কোর্সের বিষয়। তোমরা যারা পেইড কোর্সে অ্যাডমিট হতে চাও তাদেরকে 28 তারিখের মধ্যে তোমাদের ভর্তিটা কমপ্লিট করতে হবে। ভর্তি কমপ্লিট করানোর জন্য তোমরা আমার সাথে মেসেজ দিলে, মেসেজে তোমরা বাকি বিষয়গুলো সেখান থেকে জানিয়ে নিতে পারবে। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গ্রুপের বিষয়। আমি বারবারই তোমাদের বলতেছি যে তোমাদেরকে গ্রুপটাকে একটু অ্যাক্টিভ করে তুলতে হবে বা গ্রুপের মেম্বার সংখ্যা বাড়াইতে হবে। তোমাদেরকে যে ফ্রি কোর্সটা করানো হচ্ছে, এটার সরাসরি উদ্দেশ্য না থাকলেও এর পিছনে কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। তো সেই উদ্দেশ্যটা আমাদেরকে অবশ্যই হাসিল করতে হবে। কিন্তু গ্রুপের কিন্তু ইমপ্রুভমেন্ট আমি খুব একটা বেশি পাচ্ছি না। আমরা যে পোস্টগুলো বুস্ট করি, বুস্ট করার মাধ্যমে সারা দেশ থেকে যে অডিয়েন্সগুলো আসে, দেখি যে শুধুমাত্র তারাই যোগ হয়। কিন্তু যারা যোগ হয়ে যায় বা এই যে তারা, তোমরা এখন প্রায় অনলাইনে 35-36 জন ক্লাস করতেছো, তারা আমার মনে হয় না যে সবাই তোমরা গ্রুপে মেম্বারে ইনভাইট করছো। তো আমি গতদিন বলছিলাম যে এই মাসের মধ্যে 5000 মেম্বার পূর্ণ করতে হবে। যদি এই মাসের মধ্যে গ্রুপে 5000 মেম্বার পূর্ণ হয়, তাহলে তোমাদের এই ফ্রি কোর্সটা কন্টিনিউ হবে। আর যদি 5000 মেম্বার পূর্ণ না হয়, তাহলে ফ্রি কোর্সটা কন্টিনিউ করা হবে না। শুধুমাত্র তখন 30 তারিখ থেকে যে পেইড কোর্স শুরু হবে, তখন সেই পেইড কোর্সটা চলবে। কারণ এই যে এখানে প্রতিদিন 1 ঘন্টা ধরে তোমাদের এখানে দাঁড়াই কথা বলা হচ্ছে, এত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা অফলাইনে স্টুডেন্টদের শেখাই, সেগুলো তোমাদেরকে অনলাইনে একদম সবার ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হচ্ছে। তো এর জন্য তো তোমাদের অবশ্যই কোনো না কোনো একটা করণীয় আছে। তো সেক্ষেত্রে গ্রুপের এখন বর্তমান মেম্বার 2.5K। তো প্রত্যেকেই যদি 2 জন করে মেম্বার জয়েন করো, তাহলে তো 5K মেম্বার হয়ে যায়। এখন 2 জন জয়েন করবা না 5 জন না 10 জন, সেটা আমি জানি না। তবে যাদের ক্লাস করার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই গ্রুপে মেম্বার ইনভাইট করতে হবে, গ্রুপে মেম্বার জয়েন করতে হবে, ঠিক আছে? আমরা তো বারবার এরকম বুস্টিং করে সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে গ্রুপে জয়েন করতে পারবো না। তাহলে তোমাদের সাপোর্টটা কই থাকলো? আমরা তো তোমাদের সাপোর্টটা চাচ্ছি। তো সেক্ষেত্রে এই মাস অর্থাৎ 30 তারিখের মধ্যে যদি 5K মেম্বার গ্রুপে পূর্ণ করতে পারো, তাহলে তোমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো কন্টিনিউ হবে। আর যদি না করতে পারো, তাহলে পেইড ব্যাচের যে ক্লাস, সেটা তো অবশ্যই আমি যেহেতু পেমেন্ট নিচ্ছি তাদেরকে কমপ্লিট করাইতেই হবে।
কারণ প্যারাটা তোমাদের নিতে হবে, যেহেতু তোমাদের শেখা প্রয়োজন। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাকে যদি আমি এখানে 2টা ক্লাস না নিই তাহলে আমার কোনো সমস্যা আছে? সমস্যায় পড়বা তুমি। তো তোমার জন্য সমস্যায় পড়তে না হয় এই কারণে এই কাজটা তোমাদেরকে করতে হবে। এখন তোমরা সেটা কিভাবে করবা সেটা তোমরা জানো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমরা আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে সংখ্যা পদ্ধতির, এই যে বললাম চিহ্নযুক্ত সংখ্যা, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, কম্পিউটার কোডিং, এই বিষয়গুলো নিয়ে আগামীকাল রাত 9টায় আলোচনা করব। 30 তারিখ পর্যন্ত ক্লাসগুলো রেগুলার হবে। 30 তারিখের পর একদিন পর পর ক্লাস হবে ফ্রি কোর্সের। আর যারা পেড কোর্সে অ্যাডমিট হবে, পেড কোর্সের ক্লাসগুলো প্রতিদিনই হবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো। যারা পেড কোর্সে অ্যাডমিট হতে চাও তারা আমাকে মেসেজ করতে পারো, বাকি বিষয়গুলো তোমরা মেসেজে জানিয়ে নিতে পারো। তো আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকাল রাত 9টায় ক্লাসে আবার দেখা হবে। ওকে, বাই।